নমস্কার, আমি রাকেশ ঘোষ। আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপটা একটু দেখাবো। যাদের ফর্ম ফিল আপ করতে একটু অসুবিধা হয় একটু দেখে নেবেন। ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট, আমি এখানে আরামবাগ ব্রাঞ্চের অ্যাকাউন্ট খুলতে চাইছি। আরামবাগ, এটা ম্যান্ডেটারি না, এটা অফিস থেকে ফিল আপ করে নেবে। এটা আপনাকে যে করতে হবে এমন কোনো মানে নেই। আমি জাস্ট আর এখানে তারিখটা দিয়ে দিলাম। অ্যাকাউন্ট টাইপ এখানে কি আছে, নর্মাল অ্যাকাউন্ট খোলা যাবে, স্মল অ্যাকাউন্ট খোলা যাবে, মাইনর অ্যাকাউন্ট খোলা যাবে। নর্মাল অ্যাকাউন্ট কাদের জন্য? যারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইছে, 18 বছর বয়সের বেশি আছে বয়স, তারা নর্মাল অ্যাকাউন্টটাই প্রেফার করবে সবসময়। নর্মাল অ্যাকাউন্টে সব কিছু করা যায়, লেনদেন। আর আমি যদি স্মল বা মাইনরে যাই, ওটা আসছি, তাহলে আমি নর্মাল অ্যাকাউন্ট খুলতে চাই, নর্মাল টিক দিলাম। আর নর্মালটাই সবাই প্রেফার করবেন, নর্মালটাই করবেন। আর স্মল অ্যাকাউন্ট মানে যে ছোটো অ্যাকাউন্ট, টিনি অ্যাকাউন্ট, যেগুলোতে খুব বেশি লেনদেন করা যায় না, বাৎসরিক 5 লক্ষ টাকা জমা তোলা করা যায়, আর এককালীন 30,000 টাকা তোলা যায়, তাদের সেই অ্যাকাউন্টগুলোকে স্মল অ্যাকাউন্ট বলে। আর মাইনর অ্যাকাউন্ট মানে বাচ্চাদের অ্যাকাউন্ট। বাচ্চাদের অ্যাকাউন্টে অন্য একদিন আমি ফর্ম ফিল আপ করে দেবো, বুঝিয়ে দেবো যে বাচ্চাদের অ্যাকাউন্ট কীভাবে ফর্ম ফিল আপ করবো। একই প্রসেস, একটু শুধু জাস্ট আলাদা। এবার নাম, আপনার যে নাম, আপনার নাম লিখে দেবেন। আমি দেখানোর জন্য একটা নাম ফিল আপ করছি, রিন্টু মালিক। রিন্টু মালিক, প্রত্যেকটা ঘরে ক্যাপিটাল অক্ষর, এবং একটা, আমি যখন পদবিটা লিখবো একটা ঘর ছেড়ে লিখতে, দুটো ছেড়ে, যেহেতু অনেকখানি জায়গা আছে অনেকখানি ছেড়ে লিখলাম। এবার আসছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 3/10/2005, আপনার ডেট অফ বার্থ দিয়ে দিলেন। এখানে হচ্ছে মেল না ফিমেল না থার্ড জেন্ডার, যে ফিল আপ করছেন মেল, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, আর অন্য জেন্ডার হলে থার্ড জেন্ডার। তাহলে আমি যেহেতু রিন্টু মালিক মেলের ফিমেল ছেলের করছি ফর্ম ফিল আপ, তাহলে মেল। যদি কোনো মেয়ে ফর্ম ফিল আপ করেন তার হবে ফিমেল। এবার আসছে ম্যারেড, আনম্যারেড, আদার্স। যদি কেউ বিবাহিত হন তাহলে ম্যারেড টিক দেবেন, যদি কেউ অবিবাহিত হন তাহলে আনম্যারেড টিক দেবেন। আর যদি কেউ আদার্স মানে বিধবা, এসব ক্ষেত্রে তারা কিন্তু আদার্স, বা বিয়ে করেননি বিধবা, তারা কিন্তু আদার্স দেবেন। তাহলে এখানে আনম্যারেড দিলাম, যেহেতু অবিবাহিত রিন্টু মালিক, আনম্যারেড। বিবাহিত হলে ম্যারেড দিতে হবে। আর নম্বর অফ ডিপেন্ডেন্টস, এই রিন্টু মালিকের ওপর ডিপেন্ড করে কে আছে। এখানে নম্বর অফ ডিপেন্ডেন্ট আমি 0 দিতে পারি, এটা কোনো মানে যে ইম্পর্টেন্ট বিষয় তা নয়, আমি যাই দিতে পারি, বা কিছু নাও লিখতে পারি। আমি কিছু লিখলাম না, ছেড়ে দিলাম, ম্যান্ডেটারি না। স্টার চিহ্নগুলো কিন্তু ম্যান্ডেটারি। এবার যে নেম অফ ফাদার, মাদার বা স্পাউস, তাহলে রিন্টু মালিকের বাবার নাম যদি আমি লিখি তাহলে ফাদার, যেহেতু ছেলের ফর্ম ফিল আপ করছি, রিন্টু মালিকের বাবার নাম লিখলাম। যদি কারো বাবা মারা গিয়ে থাকে, মা যদি গার্জেন থাকে, সে মাকে করতে পারে, পরের ঘরটা টিক দিতে পারে। আর কেউ যদি মানে তার যদি মেয়ে হয়, বিবাহিত মহিলা, তার ক্ষেত্রে সে স্পাউসের নামটা দিতে পারে। রিন্টু মালিকের বাবার নাম লিখছি, সহদেব মালিক। দেখুন নামের পর কিন্তু আমি একটু স্পেস দিয়ে পদবিটা লিখলাম। এখানে একটা ব্যাপার আছে, পরের ঘরটা বলছে নেম অফ গার্জেন। নেম অফ গার্জেন মানে যদি মাইনর অ্যাকাউন্ট হয়, 18 বছরের নিচে বা 10 বছরের নিচে যদি আমি এখানে অ্যাকাউন্ট খুলি, সেই ক্ষেত্রে নেম অফ গার্জেন ম্যান্ডেটারি দিতেই হবে। আর যেহেতু আমি 18 বছরের বেশি মেজর অ্যাকাউন্ট খুলছি, তাহলে আমার ম্যান্ডেটারি নয়, আমি শুধু বাবার নাম লিখে নেম অফ গার্জেন কোডটা ছেড়ে দিলাম। আর নেম অফ গার্জেন যদি মাইনর অ্যাকাউন্ট হয়, তার রিলেশনশিপ দিতে হবে। ন্যাশনালিটি দিয়ে দিলাম ইন্ডিয়ান। অকুপেশন টাইপ, উনি কী করেন, ঠিক আছে, রিন্টু মালিক কী করেন। এখানে যে যা করেন, এখানে অনেকগুলো ব্যাপার আছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ডিফেন্স, প্রাইভেট সেক্টর, যদি হয় এমপ্লয়ি আইডি দিতে হবে। আর বিজনেস যদি হয় ইন্ডাস্ট্রিয়াল বিজনেস, না ট্রেড সেক্টর, সার্ভিস সেক্টর, না লেবার, না কন্ট্রাক্টর, না জুয়েলার, জুয়েলার শপ, মানে সে কি করে। তাহলে রিন্টু হচ্ছে বিজনেস করে, লেবার, বিজনেস করলে বিজনেস। আর এখানে রিন্টু আমি যদি কিছু না লিখি, এখানে আদার্স করে দিতে পারি, বা স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি হয় স্টুডেন্ট করে দিতে পারি, তাহলে এখানে হলো আদার প্রফেশনাল। এবার কি আসছে, অর্গানাইজেশন নেম, যে কোন কোম্পানিতে চাকরি করে, যদি চাকরি করতো অর্গানাইজেশন নেম, আর তার ডেজিগনেশান,
স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আর বিজনেস হলে নেচার অফ বিজনেস, কিসের বিজনেসে লিখে দিলেন অ্যানুয়াল ইনকাম একটা দিয়ে দিলেন, যেটা অ্যানুয়াল ইনকাম আপনার ইনকাম ট্যাক্স ফাইলে আছে, বা অতটা ম্যানুয়াল ইনকাম দিতে হবে, কিন্তু আপনি আপনার কেমন লেনদেন করবেন সেই অনুযায়ী একটা অ্যানুয়াল ইনকাম দিয়ে দিলেন। ইনি যেমন 1,20,000 টাকা অ্যানুয়াল ইনকাম দিলাম। সোর্স অফ ফান্ড, এই যে 1,20,000 টাকা ইনকামটা দেখালাম, এই ফান্ডটা কোত্থেকে আসছে, স্যালারি থেকে না বিজনেস থেকে না এগ্রিকালচার থেকে না ইনভেস্টমেন্ট থেকে না পেনশন থেকে না আদার্স। তাহলে আমি এখানে আদার প্রফেশনাল দিয়েছিলাম, তাহলে আমি এখানে দিয়ে দিলাম আদার্স। রিলিজিয়ান, রিন্টু মালিক রিলিজিয়ান মানে বুঝতে পারছেন যে জাতি কি, রিন্টু মালিক হিন্দু, তাহলে এখানে আমি হিন্দুতে টিক দিয়ে দিলাম। আর মুসলমান হলে মুসলমান দেবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান দেবেন, হ্যাঁ শিখ হলে শিখ দেবেন, অন্য কোনো হলে সেখানে অন্য কোনো জাতিতে লিখে দিতে হবে। এখানে 4টে অপশানই স্টেট ব্যাংক থেকে দিয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, এর বাইরে হলে লিখে দিতে হবে। ক্যাটাগরি কি জেনারেল, ওবিসি, এসসি না এসটি। রিন্টু মালিকের এসসি সার্টিফিকেট আছে, এসসি শিডিউল কাস্ট, এটা জেনারেল, এটা ওবিসি, এটা শিডিউল কাস্ট, শিডিউল টাইপ। পারসন ইজ উইথ ডিসেবিলিটি, যদি এখানে বলছে যদি কোনো অঙ্গহানি থাকে, মানে প্রতিবন্ধকতা যদি থাকে সেক্ষেত্রে আমি ইয়েস লিখবো, আর যদি প্রতিবন্ধী না থাকে সেক্ষেত্রে নো লিখলাম। যদি প্রতিবন্ধী থাকে বা প্রতিবন্ধ থাকে ইয়েস লিখে এখানে কত পার্সেন্ট লাইবিলিটি দিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, কত দূর পড়াশোনা করেছে রিন্টু মালিক হচ্ছে 10 পাস করেছে। এবার আসছে প্লিজ টিক অফ দ্য অ্যাপ্লিকেশন বক্স, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত কিনা, যদি রাজনীতির সঙ্গে যুক্ত হয় তাহলে আপনি দেবেন, আর যদি রাজনীতির সঙ্গে যুক্ত না হয়ে থাকে তাহলে আপনি নান করে দেবেন। এবার প্যান কার্ড নাম্বার দিচ্ছি, রিন্টু মালিকের প্যান কার্ড নাম্বার দিচ্ছি। দেখুন প্যান কার্ডের 5 নম্বর অক্ষরটা কিন্তু পদবী যে নামে শুরু হবে সেই অক্ষরটা হবে, এটা মনে রাখবেন। প্যান কার্ডের 1 2 3 4 5 নম্বর যে আমি সব লিখছি সেটা কিন্তু পদবী মালিক এম, তাহলে এম, এটা কিন্তু খেয়াল করবেন ওনাকে। আর তারপর আপনার সংখ্যা হবে 4টে, প্যান কার্ড নাম্বার। আর এখানে হচ্ছে প্যাম ইজ নট সাবমিটেড, যদি বলেছে প্যান কার্ড যদি না থাকে তাহলে কিন্তু ফর্ম 60 ফিল আপ করতে বলেছে, তাহলে যেহেতু প্যান কার্ড আছে প্যান কার্ড দিয়ে দিলাম। মোবাইল নাম্বার, দেখুন মোবাইল নাম্বার এখানে আমি তো এক্সাম্পল দেওয়ার জন্য দিচ্ছি, এখানে আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি। আপনাদের ফর্ম ফিল আপ করতে কিছু অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে হেল্প করে দেবো। ফোন করবেন না, ফোনে সবসময় পাবেন না, কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে, আমি কিন্তু আপনাকে হেল্প করব। আর অবশ্যই ইমেল আইডি যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন ইমেল আইডি। কেন বলছি ইমেল আইডি দিতে, ইমেল আইডি দিয়ে দিলে আপনার কী সুবিধা হবে, ব্যাংক থেকে স্টেটমেন্ট কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং আমি ভিডিও দিয়েছি ওখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেজটা আমার হয়ে গেল। ফার্স্ট পেজটা বুঝতে কারো আশা করছি অসুবিধা নেই। এবার আমি সেকেন্ড পেজে যাচ্ছি, এটা 2 নম্বর পেজ। এখানে বলছে ডকুমেন্ট কী কী আছে, যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের টিক মারবেন, ভোটার আইডেন্টি কার্ড থাকলে ভোটার আইডেন্টি টিক মারবেন, আধার থাকলে আধার টিক মারবেন, হ্যাঁ যার যেটা থাকবে আপনি টিক মারবেন। আমি এখানে দিয়ে দিলাম যে ভোটার কার্ড অথবা আধার কার্ড, আমি আধার কার্ড, হ্যাঁ যে অ্যাকাউন্ট দিলেন সে অ্যাকাউন্ট টিক মারলেন। এবার বলছে যে যেই অ্যাকাউন্ট আপনি সাবমিট করেছেন যদি ই ডকুমেন্ট হয় তাহলে আপনি ইএস করে ডকুমেন্ট নাম্বার লিখে দেবেন, যদি ই ডকুমেন্ট হয়, হ্যাঁ। আর যদি ই ডকুমেন্ট নাও হয়, ই ডকুমেন্ট যদি সাবমিট না করে থাকেন তাও কোনো অসুবিধা নেই, এখানে আপনি নাম্বারটা লিখে দিলেন, যে এখানে আধার কার্ড নাম্বার একটা লিখে দিলেন, আপনার আধার কার্ড নাম্বারটা লিখে দিলেন, বা আপনার 12টা নাম্বার হবে, 12টা নাম্বার পরপর বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার, হয়ে গেল। আর যদি ভিসা থাকে ফরেন কাস্টমারদের জন্য এখানে ভিসা নাম্বার, ভিসা ডিটেলস। এবার আসছি ঠিকানা, অ্যাড্রেস কি করব, কারেন্ট অ্যাড্রেস করলাম, রেসিডেন্সিয়াল বা বিজনেস অ্যাড্রেস করতে পারি। আর সবসময় যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলছি আমরা রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট অ্যাড্রেসই করব। এখানে কি দিলাম, আমাদের প্রথমে দেবো ভিলেজ জয়রামপুর,
পোস্ট দিয়ে যাবো পোস্ট, এখানে আপনাকে লিখে নিতে হবে। হ্যাঁ, এটা আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, যাতে আপনাকে ব্যাংক আপনাকে চিঠি ফিঠি পাঠালে যেন আপনার এক চান্সে বাড়িতে চলে আসে। আপনি চাইলে কেয়ার অফও দিয়ে রাখতে পারেন, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, কান্ট্রি নেম। দেখুন আমার ঠিকানা কিন্তু ফিল আপ করে দিলাম। স্টেট, গ্রামের নাম দিলাম, পোস্ট অফিসের নাম লিখলাম, পুলিশ স্টেশন লিখলাম, জেলা লিখলাম, রাজ্য লিখলাম, পিনকোড লিখলাম, আর দেশের নাম লিখলাম। আর যদি সেম অ্যাড্রেস হয় তাহলে আমি এখানে টিক বক্স মেরে দেবো, ব্যাস, আর কিছু কাজ নেই। যদি আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং আমার ঠিকানার সেম যদি হয়, আমার যদি আমার যদি অনেকে আছে যে থাকে এক জায়গায়, মানে আধার কার্ড ভোটার কার্ডে এক জায়গায় ঠিকানা আছে, আর ভাড়া নিয়ে অন্য জায়গায় থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে দুটো ঘরই ফিল আপ করতে হবে। আর বেশিরভাগ মানুষ যেহেতু যেই ঠিকানায় থাকেন সেই ঠিকানাতেই ডকুমেন্ট আছে, তারা কিন্তু সেম অ্যাজ কারেন্ট করে দিলেন। এবার আমি চলে আসছি এইখানে, দেখুন এই ইটা তো করতে হচ্ছে না, এফটা আমি ইম্পর্টেন্ট নয়, জিয়ে চলে এলাম। জিয়েতে আপনাকে এখানে বলছে 1 কপি ছবি লাগাতে, এখানে আমার 1 কপি ছবি পেস্ট করলাম, এখানে আমার সই, ঠিক আছে। এখানে কিন্তু যেই সিগনেচারটা ব্যাংকে থাকবে সারা জীবন, যেটা থেকে আমি টাকা ফাঁকা তুলবো, সেই সিগনেচারটা আমি করে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আর বিশেষ কিছু ফিল আপের কিছু নেই, আমি আমি দিলে দিতে পারি, আর এটা কিন্তু অফিস ফিল আপ করবে, আমার লেখার দরকার নেই, ঠিক আছে। অফিস ফিল আপ করে নেবে, আমার কিছু কাজ নেই। আমার তাহলে 2 নম্বর পাতাটা খুব ইজিলি হয়ে গেল। এবার চলে যাব 3 নম্বর পাতা। দেখুন 3 নম্বর পাতায় বলছে টাইপ অফ অ্যাকাউন্ট, আমি কি অ্যাকাউন্ট খুলতে চাইছি, সেভিংস অ্যাকাউন্ট, না বিএসবিডি অ্যাকাউন্ট, না বিএসবিডি স্মল অ্যাকাউন্ট, না কারেন্ট অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল, না ফিক্সড ডিপোজিট করতে চাইছি। হ্যাঁ, আমাকে এখানে বিভিন্ন রকম লেখা রয়েছে। আমি যেহেতু সেভিংস অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি, তাহলে আমি সেভিংস অ্যাকাউন্টের ঘরে টিক মারলাম। আমি যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে যাই পার্সোনাল, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট টিক মারবো। তাহলে আমি সেভিংস অ্যাকাউন্ট খুললাম। এবারে বি মোডে কি বলছে, যে অ্যাকাউন্টটা প্রথমে এ মোডটা দেখলাম, বি মোডে বলছে যে অ্যাকাউন্টটা কি আমার নিজস্ব সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট। যদি আমি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে চাইছি আমি সেলফ করলাম, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে কিন্তু আমার এতগুলো অপশান আছে, আমি যে কোনো অপশান ক্লিয়ার করতে পারি। এখানে লেখা আছে আইদার অফ সার্ভাইভার, মানে দুজনের মধ্যে একজন টাকা তুলতে পারবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমার যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট ফিল আপ করছি, আমি সেলফে দাগ দিলাম, বাকি কিছু আমার দেখার দরকার নেই। এবার সি সার্ভিসে সিরিয়াতে কী আছে, যে এটিএম আর ডেবিট কার্ড আমি চাইছি, এখন এটিএম ছাড়া তো কোনো কাজই হয় না, তাহলে এটিএম কার্ড আমি চাইছি, টিক মারলাম, এই বক্সে টিক মেরে দিলাম। এবার এটিএম কার্ডটাতে কী নামে আসবে, কী নামে এলে আমাকে পোস্ট অফিসে এক্সচেঞ্জ দিতে হবে, তাহলে আমার নামই লিখবো, আমি এখানে অন্য কিছু নাম নিশ্চয়ই লিখবো না। অনেকের হয়তো ডাক নামে চেনে, যে কাস্টমারকে ডাক নামে চেনে রিন্টু নাম, কিন্তু তাকে হয়তো চেনে নাড়ু বলে, তাহলে সেখানে নাড়ু মালিক লিখে দিলে সে তো এটিএম পিয়ন চিনতে পারবে না, পাড়ার লোককে জিজ্ঞেস করে বলতে পারবে না। সেজন্য অনেকে এখানে কিন্তু এটিএম নামটা কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন, তবে না করাই ভালো, ব্যাংক খাটতে চায় না, অনেক সময় ব্যাংকের স্টাফেরা খাটতে চায় না, কিন্তু আপনি চাইলে করতে পারবেন, অপশান দিয়েছে ব্যাংক, কিন্তু অপশান দিয়েছে। এবার এটিএম কার্ডটা ধরুন, আপনি আপনি এটিএম কার্ডটা ফিজিক্যাল নেবেন না ভার্চুয়াল নেবেন, তাহলে এটিএম কার্ড অবশ্যই ফিজিক্যালি দরকার আমাদের, ফিজিক্যাল এটিএম কার্ড। রুপে, ভিসা, মাস্টার, 3টে কার্ডের মধ্যে আপনি কোন কার্ডটা প্রেফার করছেন। আপনি রুপে কার্ড নিতে চাইলে রুপে কার্ড, ভিসা কার্ড নিতে চাইলে ভিসা, মাস্টার নিতে চাইলে মাস্টার। এবার কার্ড কোন কার্ড কী ফেসিলিটি আছে সেই নিয়ে আমি একটা অন্য একদিন ভিডিও করে দেবো, আপনারা তখন আপনাদের পছন্দ মতো কার্ড নেবেন। তাহলে রুপে কার্ড, আমাদের ইন্ডিয়ান কার্ড রুপে কার্ড নিলাম, বাকি কার্ডগুলো আমাদের ইন্ডিয়ান না, আমেরিকান কার্ড। হ্যাঁ, তাহলে আমি রুপে কার্ডটা সিলেক্ট করে নিলাম। এবার বলছে চেক বুক, আমি যে অ্যাকাউন্ট খুলছি চেক বুক আমার চাই কি চাই না, ইয়েস অথবা নো। তাহলে আমি যদি চেক ফেসিলিটি চাই তাহলে ইয়েস করবো, যদি চেক ফেসিলিটি না চাই তাহলে নো করবো। আমি চেক চাইছি তাহলে ইয়েস, ঠিক আছে। 3 নম্বর কি বলছে, যে ইন্টারনেট ব্যাঙ্কিং রিকোয়ার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আমার চাই কি চাই না, অবশ্যই ইন্টারনেট ব্যাঙ্কিং চাই, ইন্ডিয়ান ব্যাঙ্কিং চাই। ইন্ডিয়ান ব্যাঙ্কিং কি সেকেন্ড অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে, সেটা কি চাই কি না চাই। তাহলে আমি যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট খুলছি, আমার দেখা করার দরকার নেই। এরপর চলে আসবো এইদিকে এস এম এস অ্যালার্ট অবশ্যই দরকার, এস অ্যালার্ট। এখন বিভিন্ন রকম ফ্রড ট্রানজাকশন বাড়ছে, আমার তো অ্যালার্ট অবশ্যই দরকার, কারণ কখন কীভাবে টাকা ফ্রডের জন্য খবরই পাবো না। অ্যালার্ট অবশ্যই দরকার, বা আমি টাকা জমা করলাম তুললাম, মোবাইলে একটা মেসেজ দেয়, দেখতে ভালো লাগে, খুব সুন্দর, বা একটু মাইনে ফাইনে ঢুকলো দেখলাম, দারুণ লাগে, অ্যালার্টটা অবশ্যই দরকার।
ফোন ব্যাঙ্কিং সার্ভিস, আমি নেট ব্যাঙ্কিং সার্ভিস যেহেতু নিয়েছি, আমি ফোন ব্যাঙ্কিং সার্ভিসটা নেবো না, নো করে দিলাম। মোবাইল ব্যাঙ্কিংটা আমার নেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে অটোমেটিক অ্যাক্টিভেট, তাহলে মোবাইল ব্যাঙ্কিংও ইয়েস করে দিলাম। পাসবুক তো অবশ্যই চাই, যেহেতু সেভিংস অ্যাকাউন্ট পাসবুক চাই। আর ই স্টেটমেন্ট মানে অটোমেটিক আপনার স্টেটমেন্ট, আপনি তো মেল আইডি অ্যাড করে রেখেছিলেন, তাহলে আপনি যদি এখানে ই স্টেটমেন্টটা ইয়েস করে রাখেন, আপনার প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়া আপনার মেলে অটোমেটিক্যালি আপনার কিন্তু মেল চলে আসবে, স্টেটমেন্ট চলে আসবে। ডিটা কিন্তু আপনার কিছু করার দরকার নাই, ডিটা বলতে টার্ম ডিপোজিট মানে এমআইএস এর ক্ষেত্রে। ডি ফিক্সড ডিপোজিট, যদি ফিক্সড ডিপোজিট করতে চান তবে এই পার্টটা ফিল আপ করবেন, তাহলে আপনার ডি পার্টটা করার দরকার নাই। এবার ডি2 মাল্টি অপশান ডিপোজিট স্কিম, মানে অটো সুইপ ফেসিলিটি কি চাইছেন? অটো সুইপ ফেসিলিটি হয় না, মানে ধরুন আপনার অ্যাকাউন্টে সবসময় 2 লাখ 5 লাখ টাকা থাকে, এবার আপনি কি করলেন যে যখনই অ্যাকাউন্টে বেশি টাকা থাকে আপনি ইন্টারেস্ট কি পাবেন? সেভিংসে 2% ইন্টারেস্ট পাবেন বা 2.5% ইন্টারেস্ট পাবেন। আর যদি আপনার ওটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিট হয়ে যায়, তাহলে আপনার কি সুবিধা হবে? আপনি সেভিংস অ্যাকাউন্টে কিন্তু ফিক্সড সুদ পাবেন, মানে আপনি টাকাটা আপনি সেভিংসের মতো যখন ইচ্ছে তুলতে জমা করতে পারবেন। অথচ আপনার একটা লিমিটের পর আপনার অটোমেটিক্যালি যদি ফিক্সড ডিপোজিট হয়ে যায়, আপনার দেখবেন ইন্টারেস্ট বেশি পাবেন। অবশ্যই আপনার চেষ্টা করবেন, যদি বেশি অ্যাকাউন্টে আপনারা মেনটেন করেন, অবশ্যই আপনারা মড বা অটো সুইপ নিয়ে রাখার চেষ্টা করবেন। টাইপ অফ ডিপোজিট, মডটা আবার টার্ম ডিপোজিট করবেন না আপনারা ফিক্সড ডিপোজিট করবেন? মডটা আপনারা টার্ম ডিপোজিট রিইনভেস্ট করে দিলেন। হ্যাঁ, অবশ্যই মডটা যদি বেশি লেনদেন করেন, আর যদি মনে করেন যে না আমি অ্যাকাউন্টটা খুলছি অল্প অল্প করে জমাবো, ও সবসময় অল টাইম টাকা বেশি লেনদেন হবে না, ঢুকবে না বেরোবে না, তাহলে কিন্তু অটো মডটা দরকার নেই। ডি3টা কি বলছে? রেকারিং ডিপোজিট, মাসে 100 200 হয় জমানোর জন্য, বা 1000 5000 মান্থলি রেকারিং করলে এটা। আমি সেভিংস অ্যাকাউন্ট খুলছি, আমার এটা দরকার নেই। ডি4টা আমার দরকার নেই। এবার আমি চলে যাচ্ছি পরের পাতায়, 4 নম্বর পাতায়। দেখুন, এরপর আপনাদের কিন্তু এফ এফ ঘরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘর, এফটা কিন্তু আপনারা অবশ্যই ভালো করে ফিল আপ করবেন। হ্যাঁ, এফটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। দেখুন, রিন্টু মালিক, এখানে লিখলাম আই রিন্টু মালিক, আপনার নাম লিখে দিলেন। ঠিক আছে, আপনি যে অ্যাকাউন্টে নমিনি করতে চাইছেন, আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্ট নাম্বার পাবেন না, এটা অফিস বসিয়ে নেবে। আই ওয়ান্ট নমিনি, এবং নমিনিটা যেন পাসবুকে থাকে প্রিন্টেড, লিখে দিলেন। আর টাইপ অফ ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট। নেম, যাকে নমিনি করছেন, আপনি যাকে নমিনি করছেন নমিনির নাম। রিন্টু মালিকের নমিনি শ্যামলী মালিক। এবার অ্যাড্রেস অফ দ্য নমিনি, নমিনির ঠিকানা, নমিনির ঠিকানা লিখে দিলেন, আপনার যে নমিনি করলেন তার ঠিকানা লিখে দিলেন, ভিলেজ জয়রামপুর, সেম ঠিকানাটা লিখে দিলেন। পোস্ট দিহিবাইরা, পুলিশ স্টেশন আরামবাগ, আপনি বাকি লিখে দিলেন। এরপর বলছে মোবাইল নাম্বার, নমিনির মোবাইল নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না চাইলে ইম্পর্টেন্ট কিছু না, না চাইলে না দেবেন। রিলেশনশিপ উইথ নমিনি, রিন্টুর মায়ের নাম হচ্ছে শ্যামলী মালিক, তাহলে মাদার, আপনি বাবাকে করলেন বাবার নাম লিখবেন। হাজব্যান্ড ওয়াইফকে করলে, স্বামী স্ত্রী করলে স্বামী স্ত্রী, রিলেশনশিপ লিখে দেবেন। শ্যামলী মালিকের বয়স হচ্ছে, এখানে বয়সটা দিয়ে দেবেন 60 বছর। এবার আসছে সই সিগনেচার, এইখানে রিন্টু মালিকের সিগনেচার। নমিনি না করলে আপনার এইখানে সিগনেচার হবে, নমিনি করলে এইখানে সিগনেচার। অবশ্যই নমিনি করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে, তাহলে এখানে সিগনেচার করলাম। এবার চলে আসে ডিক্লারেশান, আমি যে অ্যাকাউন্টটা ফিল আপ করুন নিজেই ফিল আপ করেছি, তার ডিক্লারেশান এখানে দিচ্ছি, এখানেও কিন্তু একটা সই, সইগুলো কিন্তু খেয়াল করবেন। এটা কিন্তু অফিস পারপাস ইউজ, এটা আপনাকে আর কিছু করতে হবে না। এবার চলে যাই পরের পাতায়। দেখুন, এই পাতাটি মূলত দিয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন, যে সেভিংস অ্যাকাউন্টের নিয়মকানুন কী আছে, কীরকম কী লেনদেন করবেন, এটিএম কার্ডের কী নিয়ম আছে, প্যান কার্ড কখন সাবমিট করবেন, 15 GH কেন দেবেন, এসব নিয়মকানুন লেখা আছে। এগুলো কেউ পড়ে না, তবু আপনারা চাইলে পড়তে পারেন। আর পড়ে, আর যদি নাও পড়েন কিন্তু এখানে সিগনেচারটা ব্যাংক দেখবে না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা খুলবে না, এখানে সিগনেচারটা কিন্তু লাগবে আপনার, এখানে কিন্তু আপনি সিগনেচারটা করে দিলেন। এটা আপনাকে কপি ব্যাংক ছিঁড়ে দিয়ে দেবে অ্যাকাউন্ট হওয়ার পর, আপনার নমিনি অ্যাকনোলেজমেন্ট কপি। এবার যাচ্ছি তারপরের পাতায়।
এই পাতায় কিন্তু আপনাকে কিছু গাইডলাইন ব্যাংক কিন্তু দিয়েছে, ব্যাংকের যে রুল সে নিয়মকানুন কিন্তু দিয়েছে, আপনারা নিজে কিন্তু পড়ে নেবেন, এটা ফিল আপের কিছু নেই। এবার যাচ্ছি নেক্সট পাতায়। আমি বলেছিলাম যে প্যান কার্ড যদি কারো না থাকে ফর্ম 60 সাবমিট করতে হবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, ওনাকে তো প্যান কার্ড নেই, আমি দেখিয়ে দিচ্ছি রিন্টু মালিক কিন্তু প্যান কার্ড আছে, যাতে প্যান কার্ড থাকবে তাদের এটা ফিল আপ করার দরকার নেই। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি ফর্ম ফিল আপ কী করে করবেন, তাই আমি প্যান কার্ড নেই এটা দেখিয়ে দিচ্ছি যে রিন্টু মালিকের প্যান কার্ডে ফর্ম 60 কীভাবে সাবমিট করবেন। এরপর আসছে আপনার ডেট অফ অ্যাপ্লিকেশান। আপনি যে প্যান কার্ড অ্যাপ্লাই করেছেন তার ডেট অফ কবে অ্যাপ্লাই করেছেন তার একটা ডিক্লারেশন আপনাকে দিতে হয়। আপনি লিখে দিলেন যে আমি আজকেই প্যান কার্ড অ্যাপ্লাই করেছি, আগামী দিনে আমি ব্যাংকে জমা দেবো। অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি থাকে আপনি দিয়ে দেবেন। আর এখানে এগ্রিকালচার ইনকাম, যদি আপনার ইনকামটা যদি এগ্রিকালচার উপর হয়, মানে ধান ফান থেকে বা চাষাবাদ থেকে হয়, আপনি এগ্রিকালচার ইনকাম। আর যেহেতু আদার দেন ইনকাম হলে আদার দেন, এখানে আপনি জিরো বসাতে পারেন। যদি 1,20,000 টাকা ইনকাম দিয়েছি, আমি দুটো ঘরে 60 করে বসিয়ে দিলাম। ভেরিফিকেশানের জায়গায় আপনার নাম লিখে দিলেন, এখানে আপনার নাম হবে, আর কিছু না। আর এখানে আপনার যে ডেটে আপনি জমা দিচ্ছেন ভেরিফাই, নিজেকে এটা নিজের ফর্ম থেকে নিজে ভেরিফাই করছেন, হ্যাঁ 13 সেপ্টেম্বর 2025। এখানে আপনার কিন্তু সই, ফর্ম 60 সাবমিশন কিন্তু খুব সহজে দেখিয়ে দিলাম। এবার দেখুন ডিটেলস অফ রিলেটেড পারসন, এটা হচ্ছে যদি মাইনর অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে লাগে এই পার্টটা, মাইনর অ্যাকাউন্ট মানে 18 বছরের নিচে বা 10 বছরের নিচে যখন লাগে তখন কিন্তু এই পার্টটা অবশ্যই ফিল আপ করতে হয়। আর এটা হচ্ছে ফাটকা ডিক্লারেশন, ফাটকাটা আপনাকে দিতে হবে। ফাটকা হচ্ছে সিটি অফ বার্থ লিখে দিলেন আপনি, কোন শহরে জন্ম, কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্ম, এখানটা কিছু করার দরকার নেই, এখানে শুধু আপনার ঠিকানাটা লিখে দেবেন। দেখুন ফর্ম ফিল আপ করা কিছু নেই, আপনারা অনেকে বোঝেন না যে 5 পাতার ফর্ম দিয়েছে কী লিখবো রে বাবা, কী করে করব, ব্যাংকে গিয়ে ধরেন যে আমাকে করে দিন একটু। এবার তাদের কি সময় আছে? তাদের তো আপনার মতো কতজন কাস্টমার যাচ্ছে, তারা তো করে দিতে পারবে না। কিছুই নেই, আপনারা অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে হেল্প করে দেবো। আর একবার দুবার দেখলেই অসুবিধা কিচ্ছু নাই। আপনি দেখলেন যে 5টা 6টা পাতা যে ফিল আপ করলাম, অর্ধেকটা তো আপনার নিয়মকানুনেই চলে গেল। আর কি আছে আপনার এর সাথে কি আছে, শুধু নাম ঠিকানা ফিল আপ করতে করতে 5 পাতা ভর্তি হয়ে গেল, আর এক্সট্রা করে কিছু করতে হয় না, শুধু জানলেই হলো কোনখানে কি লিখব। ভালো থাকবেন। আর আমার যদি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন, আর যারা পুরনোরা আছেন তারা তো আমাকে অবশ্যই সাপোর্ট করছেন, পাশে আছেন। ধন্যবাদ। নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি আজকে আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকে কিছু বন্ধু আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করেছে যে এটিএম কার্ডের ফর্ম যে আমরা ভরি ব্যাংকে গিয়ে, সেটা কিভাবে ফিল আপ করবো। চলুন সেটা নিয়ে আমরা আজকে দেখি কিভাবে ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ। আমার হাতে ফর্মটি চলে এসেছে, বলে দিচ্ছি স্টেট ব্যাংকের এটিএম ফর্ম। এখানে কি কি লিখতে হবে মোটামুটি একটা এখানে দেওয়া রয়েছে যে বক্স স্পেস বিটুইন ইচ ওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো, নাম, একটা কাস্টমার আমি এটিএম অ্যাপ্লিকেশন করছি সেই কাস্টমারের নাম লিখছি। জয়ন্ত, প্রত্যেকটা ঘরে একটা একটা করে ওয়ার্ড লিখবো। জয়ন্ত, NTA, জয়ন্ত মালিক, MALIK। আমরা মেল বা ফিমেল এটা তো জানি, যেই ঘরটা হবে সে ঘরে টিক মেরে দেবো। এবার বলছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, মানে কোন ঠিকানায় আপনি এটিএমটা নিতে চাইছেন বা ব্যাংকে কোন ঠিকানায় আছে এটিএম কার্ডটি। ঠিক আছে, এখানে আমরা ভিলেজ লিখে দিলাম, ভিলেজ কালিদোনা, KALIDONA। এটা কিন্তু আমি একটা দেখানোর জন্য করছি। হ্যাঁ, একই যদি কোনো কাস্টমারের যদি নাম মিলে যায় ঠিকানার সাথে, কেউ কিছু মনে করবেন না, জাস্ট আমি একটা দেখানোর জন্য করছি যে কীভাবে আমি ফর্মটা ফিল আপ করছি বা কোথায় কী লিখতে হবে। ফুল অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে দেবো, বা কেয়ার অফ চাইলেও দিতে পারি, কেয়ার অফ কেউ দিতে চাইলে দিতে পারি। এবার আমরা এখানে লিখবো পোস্ট, POST, পোস্ট। পোস্ট হচ্ছে হাট বসন্তপুর, HAT স্পেস দিয়ে এখানে ধরছি, আমরা পরের ঘরটা লিখছি বসন্ত, BASANTA
PUR, এবার লিখে দেবো পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন আরামবাগ, এখানে পুলিশ স্টেশন লিখে দিলাম। এবার বলছে টাউন অথবা সিটি, আমি এখানে আরামবাগ করে দিলাম, আমাদের সিটিটা এখানে ত্রিবেণী হবে, আরামবাগ করে দিলাম, আরামবাগ। এবার হচ্ছে স্টেট, স্টেট যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল, যেহেতু বাংলায় বলছি ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার, যেই ঠিকানায় ওনার পিন নাম্বার, যে ঠিকানায় টিমটা রিসিভ করবো, পিন নাম্বার। টেলিফোন নাম্বার যদি কারোর থাকে দিতে পারেন, অথবা মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বার, যার যা মোবাইল নাম্বার হবে। হ্যাঁ, এবার বলছে ইমেল আইডি, যদি ইমেল আইডি আপনাদের থাকে অবশ্যই এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, জয়ন্ত ছোট হাতে ইমেল লিখে দেবেন। এরপর কি যাব, প্রাইমারি অ্যাকাউন্ট না সেকেন্ডারি অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রাইমারি অ্যাকাউন্ট মানে আমরা একই অ্যাকাউন্টে দুটি কার্ড নেওয়া যায়, বা অন্য কার্ডের সঙ্গে একটা কার্ড মার্জ করা যায়। আমি এখানে প্রাইমারি অ্যাকাউন্টে সিলেক্ট করব, প্রাইমারি অ্যাকাউন্ট, প্রাইমারি অ্যাকাউন্টের সেভিংস, অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে, কারো কারেন্ট অ্যাকাউন্ট থাকলে কারেন্ট টিক মারতে পারি। ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আমি অ্যাপ্লাই করছি, এখানে ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে অ্যাপ্লাই করছি, এটা পাসবুকে কিন্তু উপরে লেখা থাকে কোন ব্রাঞ্চে অ্যাপ্লাই করছি। এবার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নম্বর, আমার যে অ্যাকাউন্ট নম্বরটি আছে আমি সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবো, যে অ্যাকাউন্টের ওপর আমি এটিএম কার্ড অ্যাপ্লাই করতে চাইছি। SBI সাধারণত 11টি নাম্বার হয়, মিলিয়ে দেখে নেবেন আমার অ্যাকাউন্ট নাম্বার। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবো। এবার ডিক্লারেশনটা আমি পড়ে নেবো, যে ডিক্লারেশনে কি লেখা রয়েছে। আর এখানে হচ্ছে কাস্টমার সই, সিগনেচার, এখানে কাস্টমারের সিগনেচার, যা ব্যাংকে যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা করতে হবে, ব্যাংকে যেভাবে যার সিগনেচার আছে সেভাবে করতে হবে। অ্যাকাউন্ট যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়, সিঙ্গেল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যদি জয়েন্ট থাকে আইদার অথবা সার্ভাইভার রাখতে পারি, যে যাই অ্যাকাউন্টে যেভাবে করা আছে। আর কিন্তু এখানে কিছু ফিল আপ করতে হবে না। এরপর এর সাথে আমি KYC ডকুমেন্টটা দিয়ে দেবো, আমার ফর্ম ফিল আপ রেডি, KYC ডকুমেন্টটা দিয়ে দেবো, মানে আধার, ভোটার, প্যান, আমি KYC ডকুমেন্ট দিয়ে দেবো। KYC ডকুমেন্ট দিলে আমার এই ফর্মটা আমি ব্যাংকে জমা করলে আমার কিন্তু এটিএম কার্ড চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, যারা জিজ্ঞাসা করেছেন এটিএম কার্ড কীভাবে ফর্ম ফিল আপ করবো, তাদেরকে জানিয়ে দিলাম, এইভাবে আপনারা করবেন। অসুবিধা হলে আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, বাবা যেমন মেসেজ করেছিলেন মেসেজ করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কিছু কাজে লেগে থাকে বা কাজে লাগবে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।